দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত ভূমিকা অংশটি। আমার বাংলা গ্রন্থটিতে 11টি প্রবন্ধ রয়েছে। তোমরা জানো যে আমার বাংলা একটি প্রবন্ধ সংকলন। 11টি প্রবন্ধের সংকলন হলো আমার বাংলা গ্রন্থটি। এই আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশটি আমরা আজকে পড়ব। তবে শুরু করার আগে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা দু চারটি কথা জেনে নিই। সুভাষ মুখোপাধ্যায় নামটা শুনলে পরে আমাদের মনে হয় কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় তিনি কবি তো বটেই, কিন্তু সরস গদ্য রচনাও যে তিনি করেছেন তারই প্রমাণ আমার বাংলা গ্রন্থে বিভিন্ন প্রবন্ধগুলি। তো এসব সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে দু চারটি তথ্য আমরা জেনে নিই। কবির জন্ম, সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে। পিতার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা যামিনী দেবী। সুভাষ মুখোপাধ্যায় মূলত কবি। 1940 খ্রিস্টাব্দে অর্থাৎ মাত্র 21 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্য মণ্ডলে সুভাষ মুখোপাধ্যায়ের নাম স্মরণীয় হয়ে ওঠে। বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমি বলি। পদাতিক প্রথমেই বললাম 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর তারপর থেকেই কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামেই পরিচিত হয়ে ওঠেন। এরপর একে একে তিনি রচনা করেন চিরকুট, অগ্নিকোণ, ফুল ফুটুক, যত দূরে যাই, কাল মধুমাস, যারে কাগজের নৌকো, ধর্মের কল, ছেলে গেছে বনে ইত্যাদি অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। শুধু কাব্যগ্রন্থ নয়, প্রবন্ধ ক্ষেত্রেও তিনি সমানভাবে সাবলীল ছিলেন। সাবলীলভাবে তিনি প্রবন্ধ রচনা করেছেন। তার প্রমাণ আমি প্রথমেই বলেছি আমার বাংলা গ্রন্থটি। এখানে 11টি প্রবন্ধের একটি সংকলন আমার বাংলা গ্রন্থটি। এছাড়া যখন যেখানে, ডাক বাংলার ডায়েরি, নারদের ডায়েরি, ক্ষমা নেই ইত্যাদি প্রবন্ধ তিনি রচনা করেছেন। দু একটি উপন্যাসও তিনি লিখেছেন, যেমন হাংরাস, কে কোথায় যায়, এ দুটি তার উপন্যাস। সাহিত্যের কীর্তি স্থাপনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য সাহিত্য একাডেমি পুরস্কার। 1964 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এরপরে আনন্দ পুরস্কার 1991 সালে। 1991 সালে তিনি আনন্দ পুরস্কার এবং জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যে বিশেষত কাব্য সাহিত্যের ক্ষেত্রে সুভাষ মুখোপাধ্যায়ের নাম স্মরণীয় হয়ে আছে। 2003 খ্রিস্টাব্দের 8ই জুলাই তিনি
আমাদের ছেড়ে পরলোকে গমন করেন। তাহলে সংক্ষেপে কবি সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের জীবনের কয়েকটি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব। এবার চলো আমরা আমাদের আজকের যে বিষয় ছিল, অর্থাৎ আমার বাংলা গ্রন্থের অন্তর্গত ভূমিকা অংশটি আজকে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করছি, একটু বোঝাবার চেষ্টা করছি। সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় খুব সুন্দর গদ্য রচনা করতেন। ছোট্ট ছোট্ট বাক্যে সুললিত ছন্দে তিনি গদ্য রচনা করেছেন, যা আমরা আমার বাংলা গ্রন্থে দেখতে পাচ্ছি। আমার বাংলা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1951 সালে। মনে রাখবে, 1951 সালে আমার বাংলা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। সেখানে কিন্তু ভূমিকা অংশটি ছিল না। গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয়, সেখানে আমরা আজকে যে ভূমিকা অংশটি পড়ছি, সেই ভূমিকা অংশটি সেখানে ছিল না। পরবর্তী সময়ে অর্থাৎ 1961 সালে গ্রন্থটি যখন দ্বিতীয়বার মুদ্রিত হয়, সেখানে লেখক ভূমিকা অংশটি সংযুক্ত করেন। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1940 সালে, পদাতিক। সেটা আমি প্রথমেই তোমাদের বলেছি, যখন তার বয়স ছিল মাত্র 21 বছর। এই যে পদাতিক কথাটা, এর থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে পায়ে হেঁটে তিনি বহু স্থান ভ্রমণ করেছেন। কমিউনিস্ট পত্রিকা জনযুদ্ধ, এই জনযুদ্ধ পত্রিকার সাংবাদিক রূপে তিনি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, মানুষের সংস্পর্শে এসেছেন, একদম চোখের সামনে থেকে তাদের জীবন ইতিহাস, তাদের প্রতিদিনের জীবনের যে যন্ত্রণা, সেটা তিনি অনুভব করেছেন। কিভাবে মানসিক যুদ্ধ এর মাধ্যমে, অর্থাৎ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, জটিলতা এবং সামাজিক পীড়ন, এর বিরুদ্ধে তারা লড়েছে, জনগণ লড়ছে, সেটা তিনি একদম চোখের সামনে দেখেছেন। আর সেগুলোই বিভিন্ন সময়ে এই জনযুদ্ধ একটি পত্রিকা, স্বাধীনতা একটি পত্রিকা, এই পত্রিকার মধ্যে তিনি রিপোর্টারের মনোভাব নিয়ে প্রকাশ করেছেন। পরবর্তী সময়ে সেই লেখাগুলোকেই কিশোর পাঠ্যের উপযোগী করে রংমশাল পত্রিকা থেকে বের হয়, যার নাম হয় আমার বাংলা, গ্রন্থ আকারে সেখান থেকে বের হয়। 1942 থেকে 44 এই সময়ে মন্বন্তর ঘটে গেছে। 1943-এ বাংলায় মন্বন্তর ঘটেছে, যাকে বলি 50-এর মন্বন্তর, অর্থাৎ 1350 বঙ্গাব্দ। এই সময়ে তিনি কাব্যের আঙিনা ছেড়ে সাংবাদিকতার ব্রতী হন এবং গ্রাম বাংলার বিভিন্ন স্থানে তিনি ঘুরে বেড়ান, যারই ফসল আমার বাংলা গ্রন্থে বিভিন্ন পত্রিকাগুলো। সাংবাদিক রূপে বিভিন্ন স্থানে ভ্রমণের ফলে তিনি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হন, মানুষের সামনে তিনি আসতে পারেন। সেই যে রিপোর্টগুলো, সংবাদপত্রে যেগুলো বেরিয়েছিল, সেগুলিকেই সামান্য পরিবর্তন করে তার বন্ধুবর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের রংমশাল পত্রিকায় প্রকাশিত হয়, যার নাম হয় আমার বাংলা। তাই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা রূপে তিনি বলছেন, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশালে জোর না করলে এ লেখা কোনোদিনই হয়তো এই বই আকারে প্রকাশিত হতো না। এটা কিন্তু আমরা ভূমিকা অংশতেই পাচ্ছি, যে অংশটা আমরা আজকে পাঠ করব বা আলোচনা করছি, যে অংশটা। তার দেখো শেষ অংশে আমি যে কথাটা বললাম সেটা রয়েছে, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশালে জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এই বই, অর্থাৎ আমার বাংলা গ্রন্থ আকারে প্রকাশিত হতো না।
লেখকের গদ্যের ভাষা সহজ, সরল এবং নিরলঙ্কৃত। কিন্তু গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ওই সহজ সরল কথাগুলোর মধ্যেই আমরা মরমী মনের কিন্তু পরিচয় পাই, যা আমাদের মনকে ছুঁয়ে যায়। আলোচ্য গ্রন্থে বাংলার জনমানবের নিকট আত্মীয়ের বেদনাই যেন পুঞ্জীভূত হয়ে আত্মপ্রকাশ করেছে আমাদের এই আমার বাংলা গ্রন্থে। এবং তার প্রথম অংশটি আমরা পাঠ করব, সেটা হচ্ছে ভূমিকা। তাহলে ভূমিকা অংশটার প্রাসঙ্গিকতা কি? দেখো, সাহিত্যে ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ কি, ভূমিকা অংশটি পাঠ করলে আমরা কিন্তু সমগ্র রচনার বিষয়বস্তু সম্পর্কে একটা আগাম ধারণা পেয়ে যেতে পারি। তো সেখানে কিন্তু ভূমিকা অংশটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আলোচ্য যে আমার বাংলা গ্রন্থ, তার ভূমিকা কিন্তু অন্যান্য গদ্য রচনা বা অন্যান্য সাহিত্য সৃষ্টির ভূমিকার মতো নয়। এখানে ভূমিকা অংশটিও কিন্তু একটা গল্পের আদল নিয়েছে। আমরা ভূমিকার মধ্যেও একটা গল্প দেখতে পাই। সুললিত ভাষায় গ্রাম বাংলার মহাজন ও জমিদারি শোষণের যে চিত্র, সেটা গ্রাম বাংলার আমার বাংলা গ্রন্থের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই। অসহায় মানুষের জীবন যন্ত্রণার কথাও প্রকাশ করেছেন আমার বাংলা গ্রন্থে। 1961 সালের 1 জুন এই ভূমিকা অংশটি সেখানে সংযোজিত হয় এবং ভূমিকা অংশের মধ্যে আমরা অবিভক্ত বঙ্গদেশের ছবিটাও কিন্তু পাই। ভূমিকা অংশেই আমরা অবিভক্ত বাংলার ছবিটা পাই, অর্থাৎ বাংলা যে বিভক্ত ছিল না, স্বাধীনতার পরবর্তী অংশে বাংলা ভাগ হয়ে গেছে, সেইটা কিন্তু আমরা এই ভূমিকা অংশের মধ্যেও বুঝতে পারি। ভূমিকা অংশটি পড়লেই আমরা বুঝতে পারি। লেখক শুরুই করেছেন, দেখো এইভাবে, বেশ ছিল, শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে। এ থেকে বোঝা যায় যে স্বাধীনতার পূর্বে এপার বাংলা ওপার বাংলা এরকম ভাগাভাগি ছিল না। অর্থাৎ এপার বাংলা থেকে ওপার বাংলায় বা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার ক্ষেত্রে কোনো রকম বিধি নিষেধ ছিল না। যখন ইচ্ছে তুমি এপার থেকে ওপার, ওপার থেকে এপার যাওয়া আসা করতে পারতে। কিন্তু স্বাধীনতার পরে চিত্রটা পাল্টে যায়। লেখক বলছেন, ভেড়ামারা পেরিয়ে সারার কুল আর তার নিচ দিয়ে বয়ে চলা পদ্মার অশান্ত ঢেউয়ের স্মৃতি তার মনকে কিন্তু স্মৃতি মেদুর করে তোলে। সারার কুলের নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা, তার অশান্ত ঢেউ, মনে হবে যেন পুলের নিচে হাত দিলেই জলের স্পর্শ পেয়ে যাবে। আর সেই প্রসঙ্গেই তার মনে পড়ে যায় সেই গোয়ালন্দের কথা। বলছে, সেখানে ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি যেন পিছনে পিছনে তাড়া করে। স্টিমার ঘাট পর্যন্ত ইলিশের গন্ধ চলে আসছে। বাংলাদেশের পদ্মার ইলিশ আমরা বিখ্যাত বলেই জানি, এবং লেখক কিন্তু সেই গন্ধ স্পর্শ তখনও পর্যন্ত পাচ্ছেন। অর্থাৎ 1961 সালে যখন এই প্রবন্ধটা, ভূমিকাংশটি লিখছেন, লেখক কিন্তু বলেননি সেই বাংলার কথা। কিন্তু ক্রমে স্বাধীনতা এলো, দেশ ভাগ হলো, রাজনৈতিক আবর্তে জড়িয়ে পড়ে গণ্ডিবদ্ধ হয়ে গেল আমাদের জীবন। কাটা তারের বেড়া অতিক্রম করে ওপারে বা এপারে যাওয়া আসা করার ক্ষেত্রে সরকারি নির্দেশ, সরকারি অনুমতি প্রয়োজন। এপার বাংলা ওপার বাংলা, মানুষে মানুষে একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল, অন্তরের একটা ভেদাভেদ যেন তৈরি হয়ে গেল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দৃশ্য বদলে যায়।
লেখক বলছেন, শাল গাছের ছায়ায় ছায়ায় আর দেখা যায় না গোড়া পল্টনের তাঁবু। অর্থাৎ মন্বন্তরের একটা স্পর্শ, একটা ছবি আমরা কিন্তু এখানে পাই। 1943-এ যে মন্বন্তর, সেই মন্বন্তরে গ্রাম বাংলা উজাড় হয়ে গিয়েছিল। এদিকে সেদিকে ক্ষুধার্ত মানুষের মৃত্যুর মিছিল, তারপরে গোড়া পল্টনের সেনা ছাউনি, সেই সব অতিক্রম করে করে আস্তে আস্তে এগিয়ে গেছে। লরির রাস্তার পত্তন হয়েছে, নতুন গঞ্জ গড়ে উঠেছে। স্বাধীন দেশের মানুষ তারপরে দল বাঁধতে শিখেছে, কারণ তারা জানে একতাই বল। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়তে গেলে একত্রিত হতে হবে। তাই তারা দল বাঁধছে, আর কি স্বপ্ন দেখছে, নতুন করে বাঁচার স্বপ্ন, নতুন করে নিজেদের জীবনকে সুখী শান্তিময় দেখার বা করার ভবিষ্যতের চিন্তার স্বপ্ন। সেই প্রসঙ্গ ধরেই লেখকের কিন্তু মনে পড়ে যায় দাফার কথা। বলছেন, শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি। দাফা এবং লেখক। দাফা পিতৃমাতৃহীন একটি কিশোর, যে গরু চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। জানো তো, দরিদ্র মানুষদের অনেক অসুবিধা, যে কোনোভাবে তারা প্রলোভনে পা দিয়ে ফেলে, তার ফলে জীবনের যুদ্ধে তারা কিন্তু হারতে থাকে। দাফা সেই রকমই একটি কিশোর, যে গরু চুরির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। বলছে, কপাটহীন জানলা দরজা দিয়ে দেখছি দূরে সেই গারো পাহাড়, ময়মনসিংহ জেলার নিকটবর্তী গারো পাহাড়। ঠান্ডার মধ্যে দুজনেই কাঁপছেন। তাও লেখক তক্তপোষে আর দাফা কিন্তু নিচে। সেই দাফার কথা লেখকের মনে আছে। 61 সালে তিনি লিখছেন, তখনও সেই দাফার কথা তার মনে যেন গভীরভাবে লিপিবদ্ধ হয়ে আছে। দুজনেই ঠান্ডায় কাঁপছেন, কারো চোখে কোনো ঘুম নেই। সেই দাফা গরু চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়ে, কিন্তু ললিত, জনৈক ভদ্রলোক ললিত, তাকে বাড়িতে নিয়ে আসে, নিজের ছেলের মতো তাকে মানুষ করে। আর ললিতের স্ত্রীকে দাফা মা বলে সম্বোধন করে। সেই ললিত দাফাকে মানুষের মতো মানুষ করতে থাকে, মানুষ হবার স্বপ্ন দেখাতে থাকে। একটু একটু করে দাফা পড়াশোনা শেখে, গরু চুরির পথ থেকে সে সরে আসে। ললিত তাকে গরুর রাখালির দায়িত্ব দেয়। দাফা কিন্তু একটু একটু করে পড়াশোনা শেখে। পড়াশোনা শিখলে মানুষের চেতনা তৈরি হয়, চেতনা বোধ জাগ্রত হয়। তখন কিন্তু তার মনের মধ্যে ন্যায় অন্যায় এই বোধগুলো তৈরি হয়। এবং পড়াশোনা শেখার একটা বিপদ আছে। সেই বিপদটি কি জানো? যেহেতু মনের ভেতরে মানবিক বোধ তৈরি হয়, যেহেতু চেতনার বোধ তৈরি হয়, যেহেতু সত্য মিথ্যার বোধ তার তৈরি হয়, তাই অন্যায়ের প্রতিবাদ করে। এটাই হচ্ছে একটা বিপদ। এটা যেন সভ্যতার টিকিয়ে রাখার জন্য এটা যেমন দরকার, তেমনি বিপদটা আমি অন্য অর্থে একটু বোঝার চেষ্টা করবে, অন্য অর্থে বলছি, তার নিজের বিপদ হয়ে যায়। কেন? সে তখন অন্যায়ের প্রতিবাদ করে। আর জানো তো, অন্যায়ের প্রতিবাদ সবাই সমানভাবে মেনে নিতে পারে না, তাই অন্যায়কারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে। দাফা অন্যায়ের প্রতিবাদ করতে লাগলো, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে লাগলো, চোঙা ফুকে সে হ্যান্ডবিল বিক্রি করতে লাগলো। কারণ দাফা স্বপ্ন দেখেছিল, সে শহরে আসার স্বপ্ন দেখেছিল। সে শুনেছিল শহরে নাকি রেলগাড়ি চলে, শহরে নাকি অনেক আলো, গ্রাম সেই অন্ধকার আর আলো শহর, গ্রাম রাত্রি, দিন শহর। রানার কবিতায় আমরা দেখেছি, রানা সে অন্ধকারের রাত্রির অমানিসা ত্যাগ করে ভোরের অপেক্ষায় ছুটে চলেছে গ্রাম থেকে শহরে। দাফাও কিন্তু সেই গ্রাম থেকে শহরে আসার জন্য মনের ভেতরে আকাঙ্ক্ষিত ছিল, স্বপ্ন ছিল। শহরে অনেক আলো, শহরে রেলগাড়ি চলে, সেই রেলগাড়ি দেখার স্বপ্ন,
সে দেখেছিল, আলোর মধ্যে নিজেকে স্নান করবে বলে সে ভেবেছিল। কিন্তু এই যে বিপ্লবের পথে দাফা পা বাড়িয়েছে, তাই লেখক পরে বলছেন দাফা তার মৃত্যু ঘটেছে গুলি লেগে। লড়েছিল খুব, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, মানুষের মতো মানুষ হতে চেয়েছিল, মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, কারণ সে আলোর সন্ধানী হতে চেয়েছিল, আলোর সন্ধানে সে ছুটে চলেছিল, কিন্তু সে পারেনি। জীবন যুদ্ধে দাফা হয়তো পরাজিত হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে গ্রাম বাংলার বুকে এমন হাজার হাজার দাফা কিন্তু ছিলেন। তারা ওই অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সামাজিক নিষ্পেষণ, শোষণ যন্ত্র সেই দাফাদের কিন্তু নিষ্ঠুরভাবে হত্যা করে। দাফার স্বপ্ন সেভাবে চুরমার হয়ে গিয়েছিল। এই যে আন্দোলনের কথা, এই যে বিপ্লবের কথা, প্রতিবাদের কথা, এবং একইভাবে অত্যাচারের কথা, অর্থাৎ অত্যাচারিত মানুষগুলি অত্যাচারকে কেটে বেরিয়ে আসার চেষ্টা করছে, যা দাফার মধ্যে আমরা দেখেছিলাম, সেটাই যেন আমার বাংলার বিভিন্ন অংশের মধ্যে, বিভিন্ন প্রবন্ধের মধ্যে আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে ভূমিকা অংশের তাৎপর্য। তাহলে ভূমিকা অংশটি শুধুমাত্র ভূমিকা নয়, এই ভূমিকা অংশটিকেও লেখক গল্পের আদল দিয়েছেন, যাতে সামগ্রিক গ্রন্থটার বিষয়বস্তুটা বুঝতে পারি আমরা, এবং তার সূত্রটা তিনি দিয়েছেন এই ভূমিকা অংশে। আমার বাংলা শুধুমাত্র শিশু পাঠ্য বা কিশোর পাঠ্য কোনো গ্রন্থ নয়, এটার মধ্যে দিয়েও আন্দোলনের কথা শেখা যায়, এটার মধ্যে দিয়েও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা যায়। এই ভূমিকা অংশ পাঠ করলেই আমরা সেই অংশটা পাচ্ছি। এবং বলছেন শুধু কি দাফা, শুধু কি পাহাড়তলি, সারা বাংলাদেশেই সেদিন ছিল এমন, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ এগিয়ে যাবার চেষ্টা করছে, স্বপ্ন দেখছে, আর স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। সেই স্বপ্নই পরবর্তী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দেয়। এটাই হলো তাহলে আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের প্রাসঙ্গিকতা তথা তাৎপর্য। তাহলে ছাত্ররা, আমার বাংলা থেকে তাহলে তোমরা শিখলে যে আন্দোলনের পথে মানুষ এগিয়ে যায়, তার জন্য দরকার হয় তার শিক্ষা। দাফা অল্প বিস্তর হলেও সেই শিক্ষাটা অর্জন করছিল, আর তার মধ্য থেকেই তার মনের মধ্যে জাগ্রত হয়েছিল চেতনাবোধ, ন্যায় অন্যায় বোধ, তার জন্যই সে আন্দোলনে এগিয়ে এসেছিল। আমার বাংলার ভূমিকা অংশটি তাহলে এখানেই শেষ হলো। এখান থেকে তোমরা যে প্রশ্নটি শিখবে বা করবে সেটি কি, আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের তাৎপর্য আলোচনা করো। আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের তাৎপর্য বা প্রাসঙ্গিকতা, আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশটির তাৎপর্য বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। ঠিক আছে, আলোচনাটা কিন্তু আমি আজকের এই আলোচনার মধ্যেই করে দিয়েছি, একটু মন দিয়ে পড়ো। আজকে তাহলে এখানেই শেষ, আবার আমরা পরে আমাদের মধ্যে আবার সাক্ষাৎ হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।